রাত 12টার খানিক পর মামাতো ভাই অজয় রৌনককে ধরে ধরে ঘরে নিয়ে এলো। রৌনককে দেখেই তরীর বুকটা ধড়াস করে উঠল। একেবারে মাতাল হয়ে আছে, ভালো করে চলতে পর্যন্ত পারছে না। তাকে বিছানায় বসিয়ে দিয়ে চলে গেল অজয়। এই, তুমি আমার ঘরে কি করছো? আমার ঘর থেকে বেরো, আমি এখন ঘুমাবো, জড়ানো গলায় বলল রৌনক। আপনি ড্রিঙ্ক করেছেন? আজ আমাদের ফুলশয্যা, ভয়ে ভয়ে বলে তরি। ফুলশয্যা? তুমি কি করে ভাবলে তোমার মতো একটা স্বার্থপর লোভী মেয়ের সঙ্গে আমি ফুলশয্যা করব? আমি স্বার্থপর, লোভী? এসব কি বলছেন আপনি? রৌনকের কথা শুনে বেশ অবাক হয়ে যায় তরি। তোমরা মেয়েরা সবাই স্বার্থপর, টাকা ছাড়া তোমরা কিচ্ছু বোঝো না, উত্তেজিত হয়ে বলে রৌনক। ভদ্রভাবে কথা বলুন। মেয়েদের সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আমাকেও বা কতটুকু চেনেন আপনি? তোরিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তোমার মতো মেয়েদের তো আমি খুব ভালো করেই চিনি। বড়লোকের ছেলে শুনেই কেমন ছেলে না দেখে বিয়ে করতে রাজি হয়ে গেলে, তারপরও বলবে তোমরা লোভী নয়? রাগে প্রায় চিৎকার করে উঠল রৌনক। এবার তাকে দেখে ভয় পেয়ে গেল তরি। চুপ করে গেল সে। কোনো রকমে বড়লোক বাড়িতে একবার ঢুকে পড়তে পারলেই হলো, তাই না? লাইফ একেবারে সেট। আমি সেটা হতে দেব না। হ্যাঁ, খাওয়া পড়ার অভাব তোমার কোনো দিন হবে না, ব্যাস ওইটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। আমার জীবনে নাক গলাতে আসবে না। আমি কি করছি, কোথায় যাচ্ছি, এসব নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না, বুঝেছ? হাত নেড়ে তরিকে নির্দেশ দেয় রৌনক। ভয়ে ভয়ে ঘাড় নাড়ে তরি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার এখন। এ কার পাল্লায় পড়ল সে? সুমনার কথা খুব বেশি করে মনে পড়ছে তার। সে তো ঠিকই বলেছিল, এই কারণেই তার মতো একটা সাধারণ মেয়েকে এত বড়লোক বাড়ির বউ হিসেবে পছন্দ করা হয়েছিল। কিন্তু তার বাবা মা কি এসব সত্যিই কিছু জানে না, নাকি সব জেনেও ইচ্ছে করে তাকে এদের হাতে তুলে দিয়েছে? তার নিজের মা বাবা হলে কি এরকম করতে পারত? চোখ দিয়ে জলের ধারা নেমে আসে তার। কি করবে কিছুই ভেবে পায় না সে। তাকিয়ে দেখে বিছানার মাঝখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে রৌনক। বাধ্য হয়ে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে। পরদিন সকালবেলা ঘুম ভাঙতে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে এলো তরি। রৌনক এখনও ঘুমাচ্ছে। রাগে ঘেন্নায় তার দিকে তাকাতে ইচ্ছে করছে না তরির। নিচে এসে দেখল ঠাকুমা আর শাশুড়ি মা একসঙ্গে বসে চা খাচ্ছেন। তরিকে দেখে হাসি মুখে কাছে ডাকলেন তারা। যদিও ওদের হাসি মুখ দেখে তরির মনটা কেমন তেতো হয়ে গেল। কত সহজে এরা তার জীবনটা নষ্ট করে দিলেন। মনে মনে ভাবল তরি। এখানে বসো, চা খাবে তো? সঙ্গীতা, বৌদিকে চা দিয়ে যাও। কথাগুলো বলে তার দিকে তাকিয়ে থাকলেন ঠাকুমা। তরির কেমন যেন অস্বস্তি হতে লাগলো। খুব রাগ হচ্ছে আমাদের উপর, তাই তো? তরির হাত ধরে বললেন ঠাকুমা। কিন্তু এছাড়া যে আমাদের আর কোনো উপায় ছিল না। সব কিছু জানলে কোনো মেয়েই এই বিয়ে করতে রাজি হতো না। তবে তোমার বাবাকে আমরা সব কিছু জানিয়েছিলাম, তিনি মত দিতে তারপর আমরা এগিয়েছি। ঠাকুমার কথা শুনে অবাক হয়ে যায় তরি। তার মানে বাবা মা জানতো? সব কিছু জেনেও তাকে এই বিয়েটা করতে বলেছে? অভিমানে তার গলার কাছে এসে একদলা কান্না আটকে থাকলো। কার কাছে দুঃখ জানাবে সে আর? বিশ্বাস করো, আমরা চাই না তোমার জীবনটা নষ্ট হোক। রৌনকের মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়েছো তুমি। খাঁটি সোনা আমার দাদুভাই।
শুধু সেই সোনার ওপর রাগ, দুঃখ, অভিমান আর অবিশ্বাসের একটা পুরো আস্তরণ পড়েছে। তোমাকে সেটা সাফ করে দিতে হবে। আর এই ব্যাপারে তোমাকে সব রকমভাবে সাহায্য করব আমরা। কথা দাও তুমি আমাদের নিরাশ করবে না। তরীর হাত দুটো ধরে অনুরোধের সুরে বললেন ঠাকুমা। মনে মনে খুব রাগ হয় তরীর। খাঁটি সোনা না ছাই, নিজেদের ছেলেকে নিজেরা ঠিক করতে পারে না, শুধু শুধু তার জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলার মানে কি? বুঝেছি, তুমি আমাদের বিশ্বাস করতে পারছো না, তাই তো? তাহলে শোনো। তরীর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে বলা শুরু করলেন ঠাকুমা। প্রায় আধ ঘন্টা ধরে তরী শুনল রৌনকের কাহিনী। পড়াশোনায় বরাবর ভালো ছিল রৌনক। পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার কোনো ইচ্ছে তার কোনো দিন ছিল না। সে চেয়েছিল পড়াশোনা করবে, রিসার্চ করবে। প্রথম থেকে সব পরীক্ষায় দারুণ রেজাল্ট ছিল তার। সে যে রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছে, বন্ধুদের কাছে যতটা সম্ভব গোপন রাখতে চাইত সে, যাতে কেউ বলতে না পারে যে প্রভাব খাটিয়ে সব জায়গায় সুযোগ পেয়েছে। দেশের সবচেয়ে নামী প্রতিষ্ঠানে ফিজিক্স নিয়ে রিসার্চ করছিল সে। এমন সময় তার আলাপ হয় অরুণিমার সঙ্গে। অরুণিমা রৌনকের জীবনে প্রথম নারী। প্রাণ দিয়ে ভালোবেসে ফেলে তাকে রৌনক। একসঙ্গে দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা সায়েন্স নিয়ে আলোচনা করত তারা। দুজনের রিসার্চের টপিক আলাদা হলেও অরুণিমাকে সব খুলে বলতো রৌনক। মাঝে মাঝে পেপার পড়তেও দিত তাকে, এতটাই বিশ্বাস ছিল তার অরুণিমার প্রতি। তার পেপার সাবমিশনের কিছুদিন আগে হঠাৎ একদিন রৌনক আবিষ্কার করে তার ইনস্টিটিউটের একজন প্রফেসর হুবহু তার রিসার্চ পেপারটাই প্রকাশ করে দিয়েছেন আন্তর্জাতিক এক জার্নালে। যে গবেষণা এতদিন তার স্বপ্ন ছিল, রাতের পর রাত না ঘুমিয়ে সে যা তথ্য সংগ্রহ করেছিল, যা নিয়ে সে মানবজাতির কল্যাণে অনেক কিছু আবিষ্কার করতে চেয়েছিল, তার পুরো কৃতিত্ব বিনা পরিশ্রমে অন্য কারো হয়ে গেল। শুধু নিজের সাধের রিসার্চ পেপারই নয়, কয়েকদিন পর তার প্রাণের চেয়ে প্রিয় অরুণিমাও সেই স্যারের হাত ধরে বিদেশে পাড়ি দিল আরও বৃহত্তর পরিধিতে ওই বিষয়ের উপর কাজ করার জন্য। চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে গেল রৌনকের। অরুণিমা যে গোপনে তার সমস্ত কাজ, সমস্ত ডেটা অন্য কারো কাছে পাচার করছিল, তা ঘুণাক্ষরেও টের পায়নি রৌনক। রাগ, ক্ষোভ, হতাশা, দুঃখ ভুলতে সব কিছু ছেড়ে সে নিজেকে ডুবিয়ে দিল মদের নেশায়। নাওয়া খাওয়া বন্ধ করে দিল। অবস্থা এতটাই অবনতি হলো যে তাকে কিছুদিন চিকিৎসার জন্য রিহ্যাবে পর্যন্ত পাঠাতে হলো। এখন সে আগের থেকে অনেকটাই ভালো, তবে তার সেই হাসি খুশি স্বভাবটা একেবারে উধাও হয়ে গেছে। কারো সঙ্গে ভালো করে কথা বলে না সে, কাউকে বিশ্বাস করে না। ঠাকুমার মনে দৃঢ় বিশ্বাস, সঠিক সহানুভূতি আর ভালোবাসা পেলে একদিন সে নিশ্চয়ই আবার সুস্থ হয়ে উঠবে। মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ ঠাকুমার কথাগুলো শুনছিল তরী। হঠাৎ খেয়াল করল রৌনকের দুঃখে মনটা তার বিষণ্ণ হয়ে উঠেছে। আহারে বেচারা, ভালোবাসার মানুষ যদি এরকম প্রতারণা করে, তাহলে তো সমস্ত পৃথিবীর ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া খুব স্বাভাবিক। মনে মনে প্রতিজ্ঞা করেছে, যেমন করেই হোক রৌনকের মনে আবার ভালোবাসা আর বিশ্বাস জাগিয়ে তুলবে সে। তার জন্য যা করতে হয় সে করবে। কিন্তু সে কী বা করবে?
রৌনক তো তাকে ধারে কাছেই আসতে দিচ্ছে না।